৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি নেতা কর্মীদের ভিড়। বাংলাদেশের সকল মানুষ সর্বোচ্চ জায়গা থেকে আনন্দ উল্লাস উদযাপন করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে লিডারশিপ ক্রাইসিস আছে, উনাকেই মানুষ দেখে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে। সংবর্ধনার মঞ্চে বক্তব্য রাখবেন শুধু তারেক রহমান। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। কাল সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা ডিএমপির। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। তারেক রহমানের আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, দেশে এসেই ছুটে যাবেন এভারকেয়ারে মায়ের কাছে। শরিকদের আরো ৯ আসনে ছাড়, এলডিপি ভেঙে বিএনপিতে রেদওয়ান, খেলাপি হওয়ায় ভোট করতে পারবেন না মান্না। তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধিতে চোখ জামায়াতের, নির্বাচন নিয়ে শঙ্কায় এনসিপি, ইসির সঙ্গে আলাদা বৈঠক। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ৫ মার্কিন এমপির চিঠির বিষয়ে অবগত নন, জানালেন প্রেস সচিব। আজও কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা। এবং বিপিএল শুরুর আগে দেশি খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক দিয়ে দিল রংপুর, হোম গ্রাউন্ডে দলের অনুশীলন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। মঞ্চ তৈরির কাজ শেষ, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ভিড় বাড়ছে বিএনপি নেতাকর্মীদের, হাতে হাতে দেশের ও দলের পতাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই ব্যাপক প্রস্তুতি, রয়েছে আরো নানামুখী পরিকল্পনা, সাথে থাকছে কয়েক স্তরের নিরাপত্তাও। বাঁশ ও কাঠের ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ, বসেছে এলইডি স্ক্রিন, মঞ্চের দুপাশে তাঁবু আর রাস্তার ল্যাম্পপোস্টে মাইক। রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুধারে ছেয়ে গেছে তারেক রহমানকে স্বাগত জানানোর ব্যানার, ফেস্টুনে। দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপিতে বইছে আনন্দের জোয়ার। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার সংবর্ধনা স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্মম নির্যাতন করে যাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে। ঈদের যে আনন্দ, সেই আনন্দ বহিঃপ্রকাশ আজকে সবার মাঝে দেখতেছি। স্বাধীনতা বিরোধী যে অপশক্তি বা ষড়যন্ত্র, এটা সে রাজপথের ফয়সালা করবে। আমার মনে হচ্ছে এই বাংলাদেশে ৫৪ বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজামায়াত অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে মঞ্চ পরিদর্শনে যান বিএনপি নেতারা। জানান, জনগণের কষ্ট লাঘব করতেই আসছেন তারেক রহমান। আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বুঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছেন, তা কিন্তু না। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রাখছে না কর্তৃপক্ষ। পুরো এলাকা জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী, ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুল প্লাজা ৪ ঘন্টা টুল মুক্ত রাখছে সরকার। এই ব্যবস্থা থাকবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নাফিসা, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ এক্সপ্রেসওয়েতে
তারেক রহমানের আগমন ঘিরে যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের ভিড় জমছে। আর এই খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের প্রতিনিধি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন তারেক রহমানের সংবর্ধনার আয়োজন ঘিরে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আর সেই সাথে আরো জানাবেন যে আগত নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে কি বলছেন আজ এসে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রস্তুতি প্রায় শেষের দিকে, এখন নিরাপত্তার যে বিষয়গুলো সেইগুলো আসলে দেখা হচ্ছে। কিন্তু একটি মজার বিষয় যে আগামীকাল এখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে 1টার দিকে। তিনি যেহেতু 11:40-এর দিকে বিমানবন্দরে অবতরণ করবে, তারপরে এখানে আসতে, কিন্তু এখনই নেতাকর্মীরা এই রাস্তায় এসে জড়ো হতে শুরু করেছেন। হাজার হাজার নেতাকর্মী, আমি যদি বলি যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এই 300 ফিট রাস্তায় এসে ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা আজকে রাতে এখানে থাকবেন এবং বাইরে কিন্তু বেশ ভালোই শীত রয়েছে, সেই শীতকে উপেক্ষা করে তারা এখানে থাকবেন এবং তারা যেটি বলছেন তাদের যে 17 বছরের অপেক্ষা, সেই অপেক্ষা আগামীকাল পূরণ হবে। তাদের যিনি নেতা তিনি দেশে ফিরছেন, তারা তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য তারা সারা রাত এই শীতের মধ্যে অপেক্ষা করবেন। আগামীকাল এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারেক রহমানের বক্তব্য শুনে তারপরে তারা বাড়ি ফিরে যাবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছেন। এখন যে বিষয়টা রয়েছে যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন নিশ্চিত করা হচ্ছে। মঞ্চের সামনে থেকে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুরো জায়গাটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো এখন করা হচ্ছে। কিন্তু মঞ্চের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে, সাউন্ড সিস্টেম চেক করার যে বিষয় সেটা শেষ হয়েছে। আরেকটি প্রশ্ন যেটি করেছেন যে নেতাকর্মীরা কি বলছেন, নেতাকর্মীদের সঙ্গে আমি যেটি কথা বলে বুঝতে পেরেছি যে তারা আনন্দিত, তারা খুশি এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ফেরা তাদেরকে যেমন আত্মবিশ্বাস বাড়াবে, ঠিক জাতীয় নির্বাচনের আগে একই সঙ্গে নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে তার এই ফেরাটা অনেক বড় ভূমিকা রাখবে। তো সব প্রস্তুতি শেষ। তারেক রহমান তিনি 11:40-এর দিকে তিনি ঢাকায় ল্যান্ড করবেন এবং তারপরে এই 300 ফিট সড়কে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে তার মার সঙ্গে দেখা করতে যাবেন। তো এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে আগামীকাল ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত সড়কে চলাচলে বিধিনিষেধ জারি করেছে ডিএমপি। 36 জুলাই এক্সপ্রেসওয়ের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বলা হয়েছে, অভ্যর্থনায় আসা কেউ ব্যাগ কিংবা লাঠি সঙ্গে রাখতে পারবেন না। যানবাহন নিয়ে তারেক রহমানের গাড়ি বহরে যুক্ত হওয়া যাবে না। মোটরসাইকেল নিয়ে অবস্থান করা যাবে না গুলশান, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায়। জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন এসব নির্দেশনার আওতামুক্ত থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। আর এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। আর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। আর এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। 27 ডিসেম্বর ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন।
দর্শক, বাংলাদেশের পাশাপাশি লন্ডনেও কিন্তু উৎসুক নেতাকর্মীদের মাঝেও অনেক বেশি চাঞ্চল্যতা এখন দেখা যাচ্ছে। লন্ডন সময় সন্ধ্যা 6:30 আর বাংলাদেশ সময় আজ মধ্যরাতে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমান। এবার আমরা লন্ডন থেকে এর বিস্তারিত জানবো, যুক্ত হবেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, তারেক রহমানের স্বদেশ যাত্রা ঘিরে লন্ডনের যারা প্রবাসী রয়েছেন তারা কি বলছেন? রনি, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। যাচ্ছি পরের খবরে। হুমকি, শঙ্কা, নানা অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, তেমনই নিরাপত্তা নিয়েও আছে কৌতূহল। তার আগমনকে নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয় ও দলীয়ভাবে কয়েক স্তরে থাকবে নিরাপত্তা বলয়। আরও জানাচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। আমি দেশে ফিরে যাব। সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ হচ্ছে কর্মী সমর্থকদের 1.5 যুগের অপেক্ষা। দেশের মাটিতে নেমেই মায়ের সাথে দেখা করতে ছুটে যাবেন এভার কেয়ার হাসপাতালে। দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে যাবে এভার কেয়ারে। সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। তাকে বহনকারী গাড়ির আগে ও পিছে প্রোটেকশন দেবে পুলিশ। যারা ডিউটি করবেন এরই মধ্যে তাদের সিকিউরিটি ভেটিং সম্পন্ন করেছে ডিএমপি। খতিয়ে দেখা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। মাঠে থাকবে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটও। বিমানবন্দর থেকে গুলশানে আসার পথেও থাকবে কয়েক হাজার পুলিশ। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে করা হবে নিরাপত্তা নিশ্চিত। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অপেক্ষায় থাকবেন লাখো নেতাকর্মী। 300 ফিটের এই মঞ্চেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি। আর এই পুরো এলাকা জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। 300 ফিট হয়ে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান। বাসা ও অফিস মিলিয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলয়। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নেই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই আগমন নিছক কোনো ঘটনা প্রবাহ নয়। এর মধ্য দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করতে পারবে নিরাপত্তায় পিছিয়ে নেই বাংলাদেশ। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, আগামীকাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে ব্যাপক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তর থেকে এবং জেলা থেকে বিশেষ ট্রেনে করে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা ঢাকাতে আসছেন। এই বিষয়ে এবারে আমরা রংপুর যাব। রংপুরের খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা গতকালকেই দেখলাম যে 300 ফিটে নেতাকর্মীদের ভিড় আজকে তো প্রায় পূর্ণ। আর রংপুর থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কি ইতিমধ্যে রওনা দিয়েছেন নাকি এখনো দিচ্ছেন? সব মিলে জানাবেন আমাদের। নাফিজা এবং সোহাগ, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একটু আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ 18 বছর পর যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, আর তাকে দেখার জন্য, এক পলকে দেখার জন্য রংপুর অঞ্চলের 8টি জেলা থেকেই 5 থেকে 6 লক্ষ বিএনপি নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু রাস্তায় রয়েছেন। তারা কিন্তু বাসে, ট্রেনে, প্রাইভেট কারে বিভিন্নভাবে তারা কিন্তু ঢাকা যাচ্ছেন। আমি রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। আপনাকে যদি বলি যে ইতিমধ্যে কিন্তু অসংখ্য
নেতাকর্মী ছেড়ে গেছেন এই রংপুর থেকে। রংপুর মহানগর বিএনপি সভাপতি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে অর্থাৎ রংপুর 3 আসন থেকে এবং রংপুর অর্থাৎ মহানগর থেকে 50টি অর্থাৎ 50,000 নেতাকর্মী এই রংপুর থেকে কিন্তু যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি রংপুর বিভাগের দায়িত্ব রয়েছেন আসাদুল আব্দুল, তিনি আমাদেরকে বলেছেন যে এই 8টি জেলা এবং সৈয়দপুর সহ রংপুর মহানগর সহ প্রায় 5 থেকে 6 লক্ষ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বাসে এবং বিশেষ ট্রেন যে ব্যবস্থা রয়েছে সেই বিশেষ ট্রেনে এবং প্রাইভেট কারে অর্থাৎ যেভাবে পাচ্ছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে শুধুমাত্র প্রিয় নেতাকে একবার দেখার জন্য। কারণ দীর্ঘ 18 বছর থেকে তারা শুধু স্ক্রিনের পর্দায় দেখেন কিন্তু সরাসরি দেখতে পান না। আর এই কারণে যেহেতু তারেক রহমান দেশে আসছেন তাকে অর্থাৎ তার আশাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতাকর্মীরা আমাদেরকে বলেছেন যে অর্থাৎ তারেক রহমান দেশে আসবেন এটি তাদের কালের সাক্ষী হয়ে থাকার জন্যই অর্থাৎ তারা এই ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ রংপুর ছেড়েছেন এবং লালমনিরহাট ছেড়েছেন, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও যেসব জেলা রয়েছে সব জেলা থেকে কিন্তু তারা যাচ্ছেন। সব মিলে আপনাকে যদি বলে রাখি যে এই রংপুরের মানুষ কিন্তু বিশেষ করে রংপুরের যে নেতাকর্মীরা রয়েছে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু উচ্ছ্বাসিত। তারা বারবার বলছেন যে এই মানিক, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক 8টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে 9টি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী ঘোষণা করেন। আর এদিকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। আর তাকে কুমিল্লার 7 আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সাইফুল ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনের শরিকদের আসন সমঝোতা নিয়ে দর কষাকষি চলছিল। 2 দফায় বিএনপি 272 জন দলীয় প্রার্থী ঘোষণা করলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় অনেকটাই নাখুশ ছিল শরিকরা। অবশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া 8টি দলকে 9টি আসনে ছাড় দিয়ে নির্বাচনী সমঝোতায় পৌঁছল বিএনপি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের প্রার্থী ঘোষণা করেন। আসনগুলো হলো বগুড়া 2 নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 কাজী জাফরের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা 13 এনডিএমের সভাপতি ববি হাজ্জাজ এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। তিনি জানান জোটের শরিকরা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। তবে এনডিএমের সভাপতি ববি হাজ্জাজ ও এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ ভোট করবেন ধানের শীষ প্রতীক নিয়ে। তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। শরিকদের আসন ছাড় দেয় ঢাকা 12 আসনে আগে থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সাইফুল আলম নীরব, নড়াইল 2 থেকে মনিরুল ইসলাম ও যশোর 5 আসনে শহীদ ইকবাল হোসেন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন। আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। এদিকে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। কর্নেল উলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। জোটের শরিকদের আসনে বিএনপির কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আর এর ফলে আসন্ন সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট করেছিলেন। আদালত সেই রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আর এর ফলে
তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা নির্বাচন কমিশনকে তা দেখার তাগিদ দিয়েছে জামায়াতে ইসলামী। আর নির্ধারিত দিনে নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছে এনসিপি। নির্বাচন কমিশনে আলাদা বৈঠকে এসব কথা বলেছেন দুই দলের নেতারা। তবে ইসি সচিব জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 2 সপ্তাহ পরে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সাজ রব। সংবর্ধনা দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি। এই আয়োজন যেন নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন না করে সে বিষয়ে ইসিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠকে এই তাগিদ দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। যে কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটা বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, লঙ্ঘন হচ্ছে আচরণবিধির। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে ইসি সচিব জানান, আচরণবিধি দেখভালের দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। ব্যাপার হচ্ছে যে যার অবস্থান থেকে বলেছেন। এখন আমরা ওয়াকেবল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই। এর আগে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। অভিযোগ করেন বড় দলগুলো আচরণবিধি মানছে না। 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানায় দলটি। আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। এদিকে 31 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি। মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা সরকার দেবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এই কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের 5 জন আইন প্রণেতার পাঠানো চিঠি নিয়ে কিছু জানেন না বলেও জানান তিনি। তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে আমরা তার পার্টির আলাপ হচ্ছে, এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলে সেগুলো বিষয়ে হেলিকপ্টার করা হচ্ছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রমজানে খেজুর আমদানিতে 40% শুল্ক কমিয়েছে সরকার। আর এতে খেজুরের বাজার দর সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনবিআর। জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতেই এই সিদ্ধান্ত। এই সুবিধা আগামী 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর থাকবে। আর এই ছিল নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।